হ্যাঁ স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আগের দিন আমরা পাবলিক ফাইন্যান্স সংক্রান্ত বেশ কিছু টার্মস পড়েছি। আজকের ক্লাসে আমাদের থাকছে বাজেট। তো বাজেটের এই সেকশনটাতে আমরা চারটা সাব পার্ট পড়বো, মনে করো। বাজেট সংক্রান্ত বেশ কিছু তথ্য। 2 নাম্বার হচ্ছে বাজেটের কি বলে বাজেটের বিভিন্ন বাজেটকে পেশ করার পদ্ধতি। 3 নাম্বার বাজেট সংক্রান্ত বেশ কিছু সংশোধন। 4 নাম্বার হচ্ছে বাজেট সংক্রান্ত টার্মস। আচ্ছা, আমরা প্রথমে পড়ছি যে বাজেট সংক্রান্ত মূল্যবান কিছু তথ্য। প্রথমত আসি যে এই টপিকটাকে আমরা আরও ভালো করে পড়ব ইন্ডিয়ান পলিটি চ্যাপ্টারে। সেখানে পার্লামেন্ট চ্যাপ্টারে দেওয়া আছে। তো বেশ কিছু ইনফরমেশন আমরা পলিটিক্যাল অ্যাসপেক্টগুলো সেগুলো আমরা রাখছি না, তো সেটা আমরা সেখানে পড়ে নেব। তো আজকে আমরা শুধুমাত্র ইকোনমির বেসিসে আমরা কিছুটা তথ্য দিচ্ছি। আগে এই বাজেটটি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে করা হতো, কিন্তু এখন সেটা প্রথম দিকে করা হয়। প্রথম কথা 1 ফেব্রুয়ারি করা হয়। এটা কে করেন? এটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার করেন। সেকেন্ড ইনফরমেশন, এটা গেল ফার্স্ট ইনফরমেশন গেল। সেকেন্ড ইনফরমেশন, আগে রেলওয়ে বাজেট আর হচ্ছে কি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে বাজেটটা আলাদা করা হতো, কিন্তু এখন সেটা একসঙ্গে করা হয়। কোন কমিটির হচ্ছে কি যে রিকমেন্ডেশনে? সেটা বিবেক দেবরয় কমিটির মানে কি রিকমেন্ডেশনে করা হয় এটা। ঠিক আছে। আচ্ছা, আর এটা কারা পেশ করে বা কারা তৈরি করে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কে পেশ করে? সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, তাহলে কী কী বললাম আমরা? যে প্রথমত হচ্ছে কি যে 1 ফেব্রুয়ারি পেশ করা হয়, ফাইন্যান্স মিনিস্টার পেশ করেন, রেলওয়ে বাজেট এখন একসঙ্গে করা হয়, আগে আলাদা হতো। তারপর কে মানে কি তৈরি করে বাজেটটা? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ঠিক আছে। আচ্ছা, এই বাজেটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাজেট এস্টিমেট, 2 নাম্বার যে রিভাইজড বাজেট, 3 নাম্বার প্রভিশনাল অ্যাকচুয়ালস। মানে বাজেট এস্টিমেট কি বলে? ধরো এটা আমি 2025-26 বাজেটের কথা বলি, তাহলে কি তার 1 বছর আগের থেকে প্রস্তুতিতে নেওয়া হয় 2025-26 সালের অর্থবর্ষ যে আছে তার যে বাজেটটা কেমন হবে সেটা হচ্ছে কি মানে বাজেট এস্টিমেটসের মধ্যে পড়ে। রিভাইজড বাজেট ধরা হয়, এটা যদি 2025 হয়, ধরা 2024-25 অর্থবর্ষের বাজেটটা কেমন ছিল সেটাকে বলা হয় রিভাইজড বাজেট। আর লাস্ট রইল মানে বাজেট অ্যাকচুয়ালস, মানে তার আগের বছরের বাজেট নিয়ে মানে কথা হয়, সেটাকে বলা হয় বাজেট অ্যাকচুয়ালস, বা সেটা সেই 2023-24 অর্থবর্ষের যে বাজেটটাকে সেটাকে আমরা মানে কি প্রভিশনাল অ্যাকচুয়ালস বলছি। আচ্ছা, এই গেল বাজেট সংক্রান্ত বেশ কিছু মূল্যবান তথ্য। এবার আসি আমরা বাজেট পেশ করার পদ্ধতিতে। আচ্ছা, এই বাজেটকে পেশ করতে হলে সর্বপ্রথম ভারতের অনারেবল প্রেসিডেন্টের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে হবে। স্টেপ 1, ভারতের অনারেবল প্রেসিডেন্টের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে হবে। স্টেপ 2, ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স বিল পেশ করেন কোথায়? পার্লামেন্টের লোকসভাতে। 2 নম্বর স্টেপ হয়ে গেল। 3 নম্বর স্টেপ, পার্লামেন্টের লোকসভাতে জেনারেল ডিসকাশন হয় বাজেট সংক্রান্ত। উপর যা নিয়ে আসে, ঠিক আছে, উপর একটু কথা বলি, মোটামুটি বুঝি, সারাংশটা বুঝে নেই, তারপর না কোয়েশ্চেন টোয়েশ্চেন করা যাবে না যে কি আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি বানিয়ে নিয়ে এসেছেন, কি জিনিস তোফা জিনিস দিচ্ছেন আমাদেরকে, বুঝি না আগে আমরা প্রাথমিকভাবে। এরপরে আসবে ছোট ছোট যে টপিকগুলোকে নিয়ে কথা বলা। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট এখন একটু বেশি আছে, তাহলে এখন আমাদেরকে রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি করতে হবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি করতে হবে, এইসব নিয়ে কথা চলে। তারপর কি, যে কোনো একটা জিওগ্রাফিক্যাল মানে কি জায়গাতে যে মানে ইকোনমিক অবস্থা খুবই খারাপ আছে, তাহলে সেখানে আমাকে বাজেট বেশি করতে হচ্ছে সেখানে। তো সেটাই হচ্ছে কি যে সেটা হবে ডিটেল ডিসকাশনে আসবে। তো প্রথমে আসবে প্রেসিডেন্টের কাছ থেকে রিকমেন্ডেশন। 2 নাম্বার ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স বিল পেশ করছেন লোকসভাতে। 3 নাম্বার হচ্ছে কি জেনারেল ডিসকাশন হয় লোকসভাতে। 4 নাম্বার হচ্ছে ডিটেল ডিসকাশন হয়। ডিটেল ডিসকাশন হয়ে গেল, এবার আসবে ভোটিং ডিমান্ড। যে আচ্ছা দেখি এবার কেমন ভোট পড়ে এই বছর, যে এই বাজেটটা কতটুকু ঠিক আছে কি না আছে। তো ভোট নেওয়া হয়। তো ভোটিং গ্রান্ট হয়ে গেল। তো 5 নাম্বার স্টেপে ভোটের জিতে গেল বাজেট। এবার 6 নম্বরে আসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ফর দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এবার বাজেটটাকে তো লাগু হয়ে গেল, সেটা তো পাবলিককে সার্ভ করার জন্য আমার পয়সা লাগবে, সেটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল নেওয়া হয়, যাতে কিনা কনসলিডেটেড ফান্ড থেকে টাকাটা তোলা হয়। কি বলেছি আমি এই চ্যাপ্টারের শুরুতে? কনসলিডেটেড ফান্ড হচ্ছে 266 নাম্বার আর্টিকেলে আছে এবং সেটা সাবক্লাস 1-এ আছে, এটা আমি পড়িয়েছি। তো খেয়াল রাখবে, এটা কি ফিসকাল, তার মানে দেখলে তো আমরা যে ফিসকাল পলিসি যে চ্যাপ্টার পড়ছি তার সাথে কতটা লিঙ্ক করা আছে।
তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আসা হয়। তো আমি আরেকবার মুখস্থ করাচ্ছি। ১ নাম্বার হচ্ছে যে কি বলে রিকমেন্ডেশন ফ্রম প্রেসিডেন্ট, ২ নাম্বার ফাইন্যান্স মিনিস্টার আম পেশ করে হচ্ছে ফাইন্যান্স বিল, ৩ নাম্বার হচ্ছে জেনারেল ডিসকাশন, ৪ নাম্বার ডিটেইল ডিসকাশন, ৫ নাম্বার ভোটিং ডিমান্ড, ৬ নাম্বার অ্যাপ্রোপ্রিয়েশন বিল। ঠিক আছে? এবার আসি আমরা সেই সেই বিলটা হচ্ছে মানে সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা আর হচ্ছে যে ফাইন্যান্স বিলটা কোথায় নিয়ে যাওয়া হয়? রাজ্যসভাতে এবার নিয়ে যাওয়া হয়। যে দেখি সেখানে যে যদি কোনো রিকমেন্ডেশন দেয়, এবার সেই রিকমেন্ডেশনটা দিলেও মানে কি লোকসভা রাখতেও পারে, মানতে পারে, নাও মানতে পারে। এটা হচ্ছে কি যে তাদের ব্যাপার। রাজ্যসভা বাজেটকে আটকাতে পারে না যে লোকসভাতে পাস হয়ে গেছে তাহলে রাজ্যসভাতেও পাস করতে হবে, এরকম কোনো বাধ্যকতা নেই রাজ্যসভার কাছে। মানে ১৫ দিন রাখতে হবে, চলো ভাই ১৫ দিন রাখা হয়ে, সরি ১৪ দিন রাখতে হবে রাজ্যসভা, রাখো তুমি। ১৪ দিন হয়ে গেলে ২ সপ্তাহ রেখে দিয়েছো, ব্যাস অনেকক্ষণ রেখে দিয়েছো, এবার আমাদের কাছে ফেরত দাও, ব্যাস আমরা কাজ করবো, আমাদের কাজ আমরা করি। আচ্ছা, তো ১৪ দিন রাখা হয়ে গেল। এইবার আসবে কি মানে ফাইন্যান্স বিলটা মানে কি নিয়ে যাওয়া হয় মানে সেই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো উনি কিন্তু এবার এটাকে আটকাতে পারবেন না। অলরেডি একবার রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন উনি, তার মানে সব ঠিকঠাক, তুমি আগেই বলে দিয়েছ, আপনি আগেই বলে দিয়েছেন, এখন আবার কি বেঠিক আছে এখানে? আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, যেমন ছিল তেমনই আছে, কেন চেঞ্জ করবেন আপনি? কোনো গ্রাউন্ড দেখাতে পারবেন না। আপনি অলরেডি আমাদেরকে অ্যালাউ করেছেন বাজেটটাকে পেশ করার জন্য, তো আমরা করেছি, আমরা আমাদের মানে পার্লামেন্ট আমাদের অনুমতি দিয়েছে। এবার আপনি প্লিজ হচ্ছে কি মানে মানে পাস করে দিন, আমাদের হচ্ছে কি এটাকে আপনার এসেন্সটা দিয়ে দিন, আপনার স্বীকারোক্তিটা দিয়ে দিন এবার আমাদের। তো হয়ে গেল আমরা, তার মানে কী কী স্টেপ বললাম? প্রথমে হচ্ছে রিকমেন্ডেশন ফ্রম প্রেসিডেন্ট, ২ নাম্বার হচ্ছে কি বলে লোকসভাতে ফাইন্যান্স বিল মানে কি যে পেশ করা, ৩ নাম্বার হচ্ছে যে জেনারেল ডিসকাশন, ৪ নাম্বার ডিটেল ডিসকাশন, ৫ নাম্বার ভোটিং ডিমান্ড, ৬ নাম্বার অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ৭ নাম্বার হচ্ছে কি যে অ্যাপ্রোপ্রিয়েশন বিলটাকে এবং ফাইন্যান্স বিলটাকে মিলিয়ে রাজ্যসভায় নিয়ে যাও, সেখান থেকে রিকমেন্ডেশন নিয়ে আসো, দিলেও না দেয় না দিবে, ১৪ দিন পর আমি নিয়ে আসবো সেই বিলটাকে, সেটাকে এবার আমি নিয়ে যাবো একত্রিত করে মানে কি ভারতের প্রেসিডেন্টের কাছে, তিনি সেখান থেকে অ্যাসেন্টি দিয়ে দেবেন, হয়ে গেল শেষ। আমার বাজেট মানে কি পেশ করা কমপ্লিট প্রসিডিওর হয়ে গেল শেষ। তো এবার আসি আমরা যে বাজেট সংক্রান্ত কিছু সংশোধন, কি সংশোধন করা হয়েছে। আচ্ছা, আগে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে হতো, এখন 1 ফেব্রুয়ারিতে হয়। সেকেন্ড, যে সেটা আগে রেলওয়ে বাজেটকে আলাদা করা হতো, সেটা এখন একসঙ্গে করা হয়। ৩ নাম্বার কি আছে, নন প্ল্যান এবং প্ল্যান এক্সপেন্ডিচারের কনসেপ্টটা সেটাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এবার বুঝে গেছে যে আমি যখন প্ল্যান এবং নন প্ল্যান এক্সপেন্ডিচার পড়িয়েছি সেটা ইম্পর্টেন্টই না, কারণ সেটা এখন আর চলেই না। ঠিক আছে? আচ্ছা, আমাদের ৩টে টপিক কিন্তু শেষ, বাজেট সংক্রান্ত সেই মূল্যবান তথ্য, ২ নাম্বার হচ্ছে কি বাজেটের পেশ করার পদ্ধতি, ৩ নাম্বার হচ্ছে বাজেট সংক্রান্ত বেশ কিছু সংশোধন। এবার আমরা পড়বো বাজেট সংক্রান্ত বেশ কিছু যে তথ্য মানে টার্মস পড়বো। আচ্ছা, প্রথমে আসি আমরা ইনক্রিমেন্টাল বাজেটিং। আমরা 5টা টার্ম পড়বো, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেটিং, জিরো বেসড বাজেটিং, ৩ নাম্বার হচ্ছে পারফরমেন্স বেসড বাজেটিং, আউটকাম বেসড বাজেটিং, আর হচ্ছে জেন্ডার বেসড বাজেটিং। এই 5টার মধ্যে আমরা প্রথমটা পড়ছি ইনক্রিমেন্টাল বাজেটিং। আচ্ছা, ২০২৪-২৫ অর্থবর্ষে যে বাজেট করা ছিল তার থেকে প্রত্যেকটা সেক্টরে বা কোনো সেক্টরে যদি বেশি পয়সা ঢালা হয়, বেশি বাজেট করা হয়, তখন সেটাকে বলা হয় ইনক্রিমেন্টাল বাজেটিং। হলো শেষ। সেকেন্ড, জিরো বেসড বাজেটিং। ২০২৪-২৫ অর্থবর্ষে কী হয়েছে আমার দেখারই দরকার নেই, খুলেই দেখবো না, আমরা নতুন করে আমাদের প্ল্যান মতো বানাচ্ছি ২০২৫-২৬ অর্থবর্ষে, এটাকে বলা হয় জিরো বেসড বাজেটিং। আগের বাজেটের কোনো মূল্যই নাই, ওটা আমরা দেখবই না খুলে দেখে। পারফরমেন্স বেসড বাজেটিং। আচ্ছা, আমি যে আগের বছর বা এই বছর যে আমি মানে কি বাজেট করবো, এটাতে পারফরমেন্স কতটুকু হবে, আগের বছর কি পারফরমেন্স দেখিয়েছে তার ডেটা তোমার কাছে আছে, সেই হিসেবে আমি পারফরমেন্স মানে হিসেবে আমি হচ্ছে কি যে বাজেট করব, যে এই সেক্টরটা বেশি ভালো পারফরমেন্স করছে, তাহলে এখানে পয়সা বেশি দাও, তাহলে ওরা ভালো মানে ভালো কাজ করতে পারবে এবং সেখান থেকে ট্যাক্স আমি ভালো পাবো। এটাকে বলা হয় পারফরমেন্স বাজেটিং। আর ৪ নাম্বার টার্ম হচ্ছে কি আউটকাম বেসড বাজেটিং। আমি আগের থেকে প্ল্যান করে রাখলাম যে স্টিলকে আমি হচ্ছে কি যে স্টিলের মানে কি যে সেক্টরটাকে উঠাবো, এতটুকু আমার টার্গেট আছে ৪০, মানে কি যে ধরলাম ৪০ কেজি আমি লোহাটাকে যে স্টিল বানাবো, সেটা আমি মানে প্ল্যান করে নিলাম আমি আগের থেকে। আচ্ছা, এইটুকু আমার বানানো দরকার, তাহলে কতটুকু মানে কি বাজেট পেশ করবো, বাজেট করবো আমি, এটাকে বলা হয় যে আউটকাম বাজেটিং। আর লাস্ট হচ্ছে জেন্ডার বেসড বাজেটিং। সেটা মহিলারা যদি অর্থ মানে কি যে ইনইকুয়ালিটি বেশি পেয়ে থাকে সত্যি তাই, যদি ছেলে মানুষরা যারা আছে তারা হচ্ছে যদি মানে সেখানে বেশি সুবিধা দিতে গিয়ে যদি এরাও বেশি উইক হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার, তো ডাটা কালেকশন করে দেখা যে আচ্ছা এখানে এই কয়েকটা হচ্ছে কি অ্যালিমনির কেস হচ্ছে, হ্যাঁ,
দেখা গেল প্রতি 100-তে 10টা কেস হচ্ছে অ্যালুমিনি কেস হচ্ছে, ওখানে 10টার মধ্যে 20টা ডাউরি কেস হচ্ছে। তাহলে কোন দিকে হচ্ছে কি আমরা মানে কি যে বেশি ঝুঁকবো? তাহলে অবভিয়াসলি তাহলে আমাকে ডাউরি কেসের দিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ওটা কমাতে হবে আমাকে। তো এটা হচ্ছে জেন্ডার বেসড বাজেটিং। তাহলে হচ্ছে কি সেখানে আনএমপ্লয়মেন্ট কত আছে, তার 70% ইউথ যদি ছেলেরা যদি দেখা গেল এমপ্লয়ি হয়, তো সেদিকে 60% হচ্ছে আনএমপ্লয়ি মেয়েদের থেকে আসছে। তাহলে সেক্ষেত্রে তাহলে ওখানে আমাকে বেশি বাজেট করতে হবে যাতে কিনা সেখানে মানে ইকুইলিব্রিয়াম বজায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা 4টা টার্ম করলাম: ইনক্রিমেন্টাল বাজেটিং, জিরো বেসড বাজেটিং, পারফরমেন্স বেসড বাজেটিং, আউটকাম বেসড বাজেটিং, আর হচ্ছে জেন্ডার বেসড বাজেটিং। ঠিক আছে, শেষ বাজেটের টপিক শেষ হয়ে গেছে। তো তোমরা ভালো করে পড়ো, ভালো করে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যদি আমার পড়ানো তো ভুল থাকে অবশ্যই। আর যদি খুবই ভাল লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারো, যাতে কিনা তারাও একসময় ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতে যাতে কোয়ালিফাই করতে পারে। আজকে এই পর্যন্তই, বাই।